শরীরে স্পর্শ করায় এক মেয়েকে থাপড়ে কানের পট্টি গরম করে দিয়েছি। মেয়েটা আমার হাতে থাপ্পড় খেয়েও ভেটকি মেরে তাকিয়ে আছে। কি মেয়ে রে ভাই এটা? আপনারা হয়তো ভাবছেন কাকে আবার মেরে কান পট্টি নাড়িয়ে দিয়েছি। সত্যি বলতে এই মেয়েকে আমিও চিনি না। অনামিকা মানে আমার জিএফ, যার সাথে কিনা চিরতরের মতন আমার সম্পর্কের বিচ্ছেদ ঘটেছে আজকে। মেয়েটাকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি আমি, কিন্তু আমি বেকার হওয়ায় সে আমায় ছেড়ে চলে গেছে। তার বান্ধবীরা নাকি আমার জন্য তাকে অনেক খোঁটা দেয়। তাছাড়া তার বাসা থেকেও নাকি আমাকে নিয়ে নানান কথা বলে যে সে একটা বেকার ছেলের সাথে ঘুরে বেড়ায়। তাই সে আজকে আমার সাথে চিরতরের মতন সম্পর্ক ছিন্ন করেছে। অনামিকা আমায় ছেড়ে চলে যাওয়ায় মনের বিরহে পাহাড়ের চূড়ায় এসে একাকী বসে আছি। কিন্তু হুট করে কোথা থেকে এই মেয়ে এসে আমার কাঁধে হাত রেখে সুরসুরি দিয়ে আমাকে জ্বালাতন করছে। এমনিতেই মনের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে, তার উপরে আবার এই মেয়ে এসে আমার সাথে ফাইজলামো করছে, যার কারণে মেজাজ পুরো ডাঙায় উঠে গেছে। তাই এই মেয়ের কানের পট্টি গরম করে দিয়েছি। কিন্তু অবাক করা বিষয় হলো, এই মেয়ে আমার দানবের মতন হাতের থাপ্পড় খেয়েও গাল ভেটকাচ্ছে, যেখানে অন্য কোনো মানুষ হলে দাঁত দুই একটা পড়ে যেত। কিন্তু এই মেয়ে কিভাবে আমার থাপ্পড় সহ্য করলো? তাই তাকে জিজ্ঞেস করলাম, এই আপনি কে বলেন তো? আর আমার সাথে কেন এসে বাদরামি শুরু করেছেন? আর তাছাড়া আপনি একটা মেয়ে হয়ে এত রাতে এখানে কী বা করছেন? আমি তোমার সব কয়টা কথার উত্তর পরে দিচ্ছি, কিন্তু তুমি আগে আমায় এটা বলো যে তুমি আমায় এভাবে থাপ্পড় মারলে কেন? আর যদি আমার জায়গায় অনামিকা থাকতো তাহলে কি এভাবে তাকে মারতে পারতে? মেয়েটার কথা শুনে থতমত খেয়ে গেলাম, কারণ সে আমার আর অনামিকার কথা জানলো কি করে? এই আপনি অনামিকার কথা জানলেন কি করে? বললাম তো তোমার সব কথার উত্তর আমি পরে দিচ্ছি। তুমি আগে খালি আমার একটা কথার উত্তর দাও, আমার জায়গায় অনামিকা হলে তুমি তাকে এভাবে মারতে পারতে? না, মারতে পারতাম না। তাহলে আমায় মারলে কেন? আমি কি তোমার কাঁধে হাত রেখে বা একটু খুনসুটি করে অনেক বড় অন্যায় করে ফেলেছি? দুঃখিত আমি, প্লিজ কিছু মনে করবেন না। আসলে অনামিকার জন্য আমার অনেক খারাপ লাগছে। সে আমায় ছেড়ে চলে যাওয়ায় মনে হচ্ছে যেন আমার দুনিয়াদারি সমস্ত কিছুই অন্ধকারে ছেয়ে গেছে। কোনো কিছুই ভালো লাগছে না, সব কিছুই বিষের মতন লাগছে আমার কাছে। তাই সেই রাগ থেকে হয়তো আপনাকে থাপ্পড় মেরে বসেছি। প্লিজ আমায় ক্ষমা করবেন, আর প্লিজ আমায় আপনার পরিচয়টা বলেন যে আপনি কে, আর অনামিকাকে কিভাবে চিনেন আপনি? আমি আনহা, আর শুধু অনামিকার বিষয়ে না, খালি আমি তোমার 14 গোষ্ঠীর পুরো জনম কুণ্ডলী জানি। মানে কি এসবের? সত্যি বলছি। সত্যি মিথ্যা উপরওয়ালা জানে, কিন্তু আপনি খালি এইটুকু ক্লিয়ার করেন যে আপনি অনামিকা আর আমার সম্পর্কে জানেন কি করে? কারণ আমি কোনো মানুষ নই, আমি একজন পরী, তাই সমস্ত কিছুই আমি জানি তোমার সম্পর্কে। এবার আগের চাইতেও বড় করে ঝাটকা খেলাম মেয়েটার কথা শুনে, তাই চুপসে গেলাম একদম। মেয়েটা আমার চুপসে থাকা দেখে জিজ্ঞেস করলো, কি বিশ্বাস হচ্ছে না বুঝি যে আমি পরী? বিশ্বাস অবিশ্বাস সেটা আমার মনে আছে, কিন্তু আপনি এটা বলেন যে আপনি যদি পরী হয়ে থাকেন তাহলে এখানে কি করছেন? আপনার তো পরীদের দেশে থাকার কথা। আমি পরিপালক থেকে জমিনে নেমে এসেছি তোমার সাথে কথা বলার জন্য। কি? আমার সাথে কথা বলার জন্য মানে? এই, তোমার কি মাথায় একটু জ্ঞান বুদ্ধি নেই নাকি যে একটা সাধারণ মেয়ে এত রাতে পাহাড়ে এসে তোমার সাথে কথা বলবে নাকি? না মানে আসলে আসলে কিছুই না, আমি সত্যি পরিপালক থেকে তোমার সাথে কথা বলার জন্য নেমে এসেছি। কি কথা বলেন? বলবো, তবে আজ না, অন্য একদিন বলবো। কারণ তুমি আমার শরীরে স্পর্শ করার সাথে সাথেই পুরো পরিপালকে কম্পন হয়েছে, যার দরুন এত সময় হয়তো পরিপালকের সবাই জেনে গেছে যে কেউ একজন জমিনে নেমে কোনো মানুষের সংস্পর্শে গিয়েছে। তো এখন কি করবেন? এখন আমার
চলে যেতে হবে, কারণ আমি পরিপালক থেকে কাউকে কিছু না বলে নিচে নেমে এসেছি। আর তাছাড়া কয়েক মিনিটের মধ্যে পরিপালকের দারোয়ান পরিপালকের মেইন দরজায় স্পেল পড়ে সেটাকে আটকে দিবে, যার কারণে আমি আর কোনোদিন পরিপালকে যেতে পারবো না। ঠিক আছে, তাড়াতাড়ি চলে যান আপনি। যাচ্ছি, কিন্তু তুমি আমার থেকে কয়েক মিটার দূরে গিয়ে অপর পাশ ফিরে নিজের চোখে হাত দিয়ে শক্ত করে চেপে ধরো, না হয় তোমার সমস্যা হবে। কি সমস্যা হবে? আলোক রোশনিতে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। তারপর কিছুটা দূরে এসে সেই মেয়েটার কথা মতন অপর পাশ ফিরে নিজের হাত দিয়ে নিজের চোখ চেপে ধরলাম। কিন্তু সত্যি বলতে আমি সেই মেয়ের কথা মতন শক্ত করে চোখ চেপে ধরিনি, কারণ মেয়েটার কথা সত্যি মিথ্যা সম্পর্কে আমি যাচাই করতে চাই। তাই একটা চোখ আলতো করে চেপে ধরেছি, যাতে করে আমি আলোক রশ্মি দেখতে পারি। তবে যদিও আমি অপর পাশে ফিরে আছি, তাও তার আলোক রশ্মি দেখা যাবে যদি সে পরী হয়। তাই সেই আশায় এক চোখ খুলে আলোক রশ্মি দেখার ট্রাই করলাম। তখনই আকাশের বিজলির মতন একটা রশ্মি আমার চোখের ভিতরে এসে প্রবেশ করলো, যার কারণে সেই চোখটা পুরো ঘোলাটে হয়ে গেছে। আমার এই অবস্থা দেখে আমি দ্বিতীয় চোখটাও ছেড়ে দিলাম আর আশেপাশে ঘুরে তাকাতে লাগলাম, কিন্তু সেই মেয়েটাকে আর কোথাও দেখতে পেলাম না। তার মানে কি সত্যি সেই মেয়েটা পরী ছিল? এসব নিয়ে ভাবছিলাম, তখনই চোখের কারণে মাথায় একটা চিকন সুরো পেইন শুরু হলো, যেমনটা হয় মাথা ব্যথা হলে। এছাড়া কোনো মানুষের চোখে প্রেসার পড়লে মুহূর্তের মধ্যেই মাথার নার্ভে গিয়ে এফেক্ট পড়ে সেটার, যার দরুন মাথা ব্যথা শুরু হয়। আমারও তেমনটাই হয়েছে, তবে আমার অন্যান্য মানুষ থেকে অনেক বেশি পরিমাণে পেইন হচ্ছে মাথায়, যার দরুন আমি জ্ঞান হারিয়ে সেখানেই পড়ে গেলাম। যখন জ্ঞান ফিরে আসে তখন দেখি সকাল হয়ে গিয়েছে, মাথার উপরে রোদ ঝলসানো আলো ছড়াচ্ছে, আর আমি পাহাড়ের উপরে কিছুটা সমতল একটা জায়গায় পড়ে আছি। তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম, তখনই রাতের কথা মনে পড়ল। কিন্তু আমার এখন কোনো কিছুই বিশ্বাস হচ্ছে না, কারণ আমার চোখ দিয়ে সব কিছু দেখতে পাচ্ছি আমি। রাতে যেমন ঘোলাটে ছিল চোখটা, এখন আর তেমন নেই, সব কিছু দেখতে পাচ্ছি আমি। তার মানে হয়তো রাতের সমস্ত কিছুই আমার ভ্রম ছিল। ধুর, পরি বলতে কি কিছু হয় নাকি? সেসব শুধু রূপকথার গল্পেই থাকে, বাস্তবে এসব কোনো কিছুই নেই। তাই এসব নিয়ে চিন্তা ভাবনা না করে বাসায় যাওয়া উচিত, কারণ গত রাতে বাড়ি না যাওয়ার কারণে মা আমাকে হয়তো ছেঁড়া জুতা দিয়ে বরণ করবে, যাতে করে সত্যিকার অর্থেই আমার চোখের জ্যোতি চলে যেতে পারে। তাড়াতাড়ি দোয়া দরুদ পড়তে পড়তে বাসার দিকে রওনা হলাম। চলেন, বাসায় পৌঁছাতে পৌঁছাতে নিজের পরিচয়টা দিয়ে দেই। বরাবরের মতন আমি আকাশ আছি আপনাদের সাথে, পড়ালেখা করি অনার্স 3য় বর্ষে। আর পরিবার বলতে আমার মা বাবা আর একজন ছোট বোন। বাকি সমস্ত কিছু গল্পের সাথে থাকলেই জানতে পারবেন। দেখতে দেখতে বাড়ি পৌঁছে গেলাম। বাসায় এসে দরজার কড়া চাপতেই মা হাসি খুশিভাবে দরজা খুলে জিজ্ঞেস করলো, কিরে, গতকাল রাতে কোথায় ছিলি তুই? মা, মিথ্যা বলবো নাকি সত্যিটাই বলবো? সত্যের জয় হয় সব সময়, খালি খালি মিথ্যা বলে নিজের গালের চামড়া লাল করিস না। মা, অনামিকা আমায় ছেড়ে চলে গেছে, তাই গতকাল সারা রাত পাহাড়ের উপরে বসেছিলাম। আকাশের মা আকাশের মুখে এরূপ কথা শুনে চোখ পাকিয়ে আকাশের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, যেটা দেখে আকাশ তার মাকে বলে, কি হলো মা, এভাবে তাকিয়ে আছো কেন? আকাশ, তুই জানিস যে আমি ছাড়া তোকে এই বাড়িতে আর কেউ প্রায়োরিটি দেয় না? তোর বাবা তো একদমই না, তোর ছোট বোনও তোকে সেইভাবে দেখতে পারে না। সো আগামীতে আর এমনটা করবি না, কারণ তোকে সবসময় কিন্তু আমি প্রোটেক্ট করতে পারবো না তোর বাবার থেকে। তাই যাই করিস না কেন সাবধানে করিস। মা, বুঝতে পেরেছি। আচ্ছা যা, এবার গিয়ে ফ্রেশ হয়ে নে, আর মন খারাপ করিস না অনামিকার বিষয় নিয়ে। দেখবি একদিন তুই ঠিকই মূল্য পাবি সবার কাছ থেকে, সেটা তোর ছোট বোন, বাবা, দুনিয়ার তোর সকল পরিচিত মানুষের থেকে। মা, দোয়া করিও। অবশ্যই করব। এবার গিয়ে ফ্রেশ হয়ে নে। আচ্ছা। তারপর ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। দিনটা এইভাবেই কেটেছে ঘরের মধ্যে, কারণ একে তো কলেজে যাইনি, দ্বিতীয়ত বাবাও আজকে কাজে যায়নি। তাই বাসা থেকে বের হলে এটা সেটা বলবে বাবা, তাই আর বের হইনি বাসা থেকে। তবে বাবা মাকে জিজ্ঞেস করেছিল আমি কেন কলেজে যাইনি। মা অসুস্থ বলে আমায় বাঁচিয়ে দিয়েছে। অন্যদিকে আপনারা সবাই হয়তো ভাবছেন আমি বাবাকে ভয় পাই অনেক বেশি, সেটা কিন্তু একদম মোটেও না, কারণ আমি ঘাড় ত্যাড়া করলে সেটা আর কেউ সোজা করতে পারবে না।
তবে বাবার ক্ষেত্রে চুপচাপ থাকি সবসময়, কারণ তিনি সংসার সামলায় দিনমজুরি করে। যেখানে আমার বয়সী ছেলেরা সংসারের জন্য কত কিছু করে, সেখানে আমি এখনো বাবার ঘাড়ে বসে বসে খাচ্ছি। তাই আর বড় গলায় কিছু বলি না, চুপচাপ সারাটা দিন ঘরের মধ্যে বসে কাটিয়ে দিলাম। তবে মনের ভিতরে অনেক উথাল পাতাল করছে অনামিকার জন্য। অনেক কয়বার কেঁদেছিও রুমে বসে তার জন্য, কিন্তু কোনো কিছুতেই নিজেকে সামনে রাখতে পারতেছিলাম না। তাই ঘুমের ওষুধ খেয়ে ঘুম দিয়েছি। এক ঘুমে পরের দিন সকালে উঠে রেডি হয়ে ক্লাসের জন্য ঘর থেকে বেরিয়ে গেলাম। কিন্তু মাঝপথে দেখি রাস্তার একপাশে একটা রেস্টুরেন্টের সামনে কেউ একজন ইয়ামাহা ভার্সন 3টাকে পার্কিং করে রেখেছে, যেটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, কারণ বাইকটা আমার অনেক পছন্দের। তাই বাইকটার কাছে চলে গিয়ে তাকে হাত দিয়ে ছুঁয়ে দেখতে লাগলাম। তখনই রেস্টুরেন্টের ভিতর থেকে দুজন বেরিয়ে এসে আমার উপরে চরম পরিমাণে রেগে গেল, যাদের মধ্যে একজন ছেলে আর একজন মেয়ে। তাদের হাবভাব দেখে বুঝতে বাকি নেই যে তারা কাপল। দুজনেই মাস্ক পরিধান করা ছিল। তখনই মেয়েটা মাস্ক খুলে রেখে আমার কাছে এসে আমার কলার চেপে ধরে বলতে লাগলো। আমি মেয়েটাকে দেখে থ হয়ে গেলাম, কারণ মেয়েটার কেউ নয়, মেয়েটা হলো অনামিকা, যে কিনা আমায় ছেড়ে বড়লোকের দুলালির সাথে রিলেশনে জড়িয়েছে। যেটা দেখে বুকের ভিতরের রক্তক্ষরণটা আরও বেড়ে গেল, চোখ দিয়ে টুপটুপ করে পানি ঝরছে। তখনই আবার অনামিকা বলে উঠল, কিরে ছোট লোক, আমার কথার উত্তর দিচ্ছিস না কেন? জীবনেও দেখেছিস কি এমন বাইক? আশা করি তো দেখবি না, কারণ তোকে আমি হাড়ে হাড়ে চিনি। তোর সাথে 1 বছর সম্পর্কে কোনোদিনও তুই আমায় রিক্সা ছাড়া অন্য কিছুতে সফর করাসনি, সেখানে বাইক তো আকাশ চুম্বি। অনামিকার কথা শুনে তার নতুন বয়ফ্রেন্ডকে বলে ওঠে, এই খচ্চরটাই আমার ফকিন্নির বয়ফ্রেন্ড, যে কিনা যাতে ফকিন্নি। আর রিলেশন তো করেছিলাম ভালো মনে, কিন্তু তার পুরা কপাল, সে আমাকে সুখ দিতে পারেনি, তাই ছেড়ে দিয়েছি ওকে। এই খচ্চর, খুপিস, ভাগ এখান থেকে, না হয় জুতোর পেটা খাবি। অনামিকার কথা শুনে চোখের পানি ফেলতে ফেলতে সামনের দিকে চলে আসলাম। মনের ভিতরে অনেক বেশি আঘাত লেগেছে অনামিকার কথা শুনে, তবে আবার রাগও উঠল সেই ছেলের উপরে, কারণ সে আমায় তুচ্ছ তাচ্ছিল্য করেছে। তাই মনে মনে বলতে লাগলাম, বড় লোকের বেটা বাপের টাকায় বাইক কিনে ফোটানি দেখানো, সেটা তোর বেশি দিন চিরস্থায়ী হবে না। কোন দিন দেখবি তুই সহ তোর বাইক কোনো বড় গাড়ির নিচে পড়বি, যাতে করে তোর বাইক আর তুই সোজা দুনিয়া থেকে টপকে যাবি। এসব কথা মনে মনে বলছিলাম, তখনই হুট করে বিকট একটা আওয়াজ কানে আসলো। পিছনে ফিরে দেখি বাইকের পাশে মোটা একটা আম গাছ ছিল, যেটা অলৌকিকভাবে ভেঙে বাইকের উপরে পড়েছে, যার কারণে বাইক ভেঙে কয়েক টুকরো হয়ে গিয়েছে। আর সেই ছেলেটার পায়ের উপরেও আম গাছের একটা ঢাল পড়েছে, যেটার কারণে সে ব্যথায় চেঁচাতে আরম্ভ করেছে। আর যেই আম গাছটা ভেঙে বাইকের উপর পড়েছে, সেই আম গাছের গোড়ায় গত রাতে সেই আনহা নামক মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। এই দৃশ্য দেখে আমার চোখ জোড়া বড় হয়ে মার্বেলের আকৃতি ধারণ করেছে।